হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায়টি থেকে আমি কর্তৃত্ববাদ সম্পর্কে আলোচনা করছিলাম। কর্তৃত্ববাদ সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কর্তৃত্ববাদ কাকে বলা হয়, এর সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য। আজকের ভিডিওতে আলোচনা করব যে এই কর্তৃত্ববাদের গুণাবলী অর্থাৎ সপক্ষে যুক্তি এবং এই কর্তৃত্ববাদের বিপক্ষে অর্থাৎ এর দোষসমূহ কি আছে, এই দুটি টপিক নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই এখানে আলোচনা করি যে কর্তৃত্ববাদের গুণাবলী অর্থাৎ ভালো দিকটা। দেখো আসলে আমরা বুঝি যে কর্তৃত্ববাদ মানেই বোঝানো হয় যে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা, যেই রাজনৈতিক ব্যবস্থা বা যেই শাসন ব্যবস্থার মধ্যে একটা মুষ্টিমেয়, ঠিক আছে, মুষ্টিমেয় শাসক গোষ্ঠীর হাতে আর কি ক্ষমতা চলে যায়। আর সেই যে ক্ষমতা, সেই ক্ষমতা সমস্ত জনগণের ওপর আর কি জনগণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কোনো যদি বিরোধী দল থাকে সেই বিরোধী দলকে সংযত করার চেষ্টা করে। মোট কথা শাসক গোষ্ঠী তার যে ক্ষমতা সেটা হস্তান্তর করতে চায় না। যেমন গণতান্ত্রিক দেশের মধ্যে ইলেকশন হয়, নির্বাচন হয়, আর সেই নির্বাচনের মাধ্যমে যেই দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে অর্থাৎ যেই দল বেশি সংখ্যক ভোট পায়, 50%-এর বেশি ভোট পায়, সেই দল সরকার বানায়। কিন্তু কর্তৃত্ববাদে এই শাসন ব্যবস্থায় দেখা যায় যে শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা দিতে চায় না। ঠিক আছে, ভোট তো হলো এই দেশে, ঠিক আছে, এমন একটা শাসন ব্যবস্থা যেখানে কর্তৃত্ববাদী আর কি রাজনৈতিক ব্যবস্থা দেখা যায়। সেই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ভোট তো হয়, কিন্তু সেই ভোটটা সরকারের পক্ষেই আসে, শাসক গোষ্ঠীর পক্ষেই আসে। ঠিক আছে, বিরোধী দলকে কিন্তু জিততে দেয় না, এমন আর কি। আর এই আর কি কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে মানুষের যে স্বাধীনতা, ঠিক আছে, রাজনৈতিক যে অধিকার সেটা সীমিত থাকে। তাহলে এখন দেখো এর গুণাবলীও আছে, সবকিছুরই দোষ আছে, গুণ আছে সবকিছুরই কিন্তু। ঠিক আছে, পড়াশোনা করা যে শুধু সারা দিন রাত পড়াশোনা করা, এটা কিন্তু একদম খারাপ। একদম সঠিক মাত্রায় 6 থেকে 7 ঘন্টা তোমরা পড়ো, যথেষ্ট। তাহলে বেশি পড়াশোনাও খারাপ, আবার কম পড়াশোনাও খারাপ। ঠিক আছে, সেরকম কর্তৃত্ববাদ ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তাহলে এখানে প্রথমে গুণাবলী অর্থাৎ সপক্ষে যুক্তি দেখি যে এই কর্তৃত্ববাদ কিসের জন্য ভালো। দেখো প্রথম হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। তাহলে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা, যেই রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা, সেখানের মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কিভাবে সম্ভব হয়, যে সেখানের মধ্যে যে শাসক গোষ্ঠী থাকে সেই শাসক গোষ্ঠীর কাছেই কিন্তু সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে, সমস্ত ক্ষমতা সেই শাসক গোষ্ঠীর কাছেই কিন্তু কেন্দ্রীভূত থাকে। তাহলে কোনো যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে সেই শাসক গোষ্ঠী সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে কোনো বাধা দেওয়ার তো কেউ নেই। যদি বাধা দেওয়ার কেউ থাকতো, যদি ক্ষমতা ডিভাইডেড থাকতো, যেমন একটা গণতান্ত্রিক দেশের মধ্যে ক্ষমতা ডিভাইডেড থাকে, যেমন ভারতেই রাজ্য সরকার আছে, কেন্দ্র সরকার আছে, কিন্তু রাজ্য সরকারের তুলনায় কেন্দ্র সরকারের কাছে একটু বেশি ক্ষমতা রয়েছে। ঠিক আছে, ক্ষমতার কেন্দ্রীভবন ঘটেছে। কিন্তু কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি হয়, যে সমস্ত ক্ষমতা কার কাছে থাকে, যে কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্রের একটা মুষ্টিমেয় শাসক গোষ্ঠীর কাছে কিন্তু সমস্ত ক্ষমতা থাকে। আর সেই ক্ষমতার দ্বারা সে কি করে, যে সেই দেশের জনগণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেই দেশের জনগণের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, আর কি স্বাধীনতা সীমিত হয়ে পড়ে, রাজনৈতিক অধিকারও কিন্তু সেই দেশের জনগণ পায় না। কিন্তু শাসক গোষ্ঠী বাধা দেওয়ার কেউ নেই, তাই সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয়। শাসক যেটা বললো সেটা কার্যকর হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাহলে একটা ভালো দিক। একটা গণতান্ত্রিক দেশের মধ্যে কি হবে, যে কোনো একটা সরকার সিদ্ধান্ত নিল, তাহলে সেটা কার্যকর করতে গেলে অনেক অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। ঠিক আছে, সেটা অ্যাপ্রুভাল কখন হবে, কখন সেটা কার্যকর হবে কোনো একটা কাজ, সেটা অনেক দীর্ঘ প্রসেস। ঠিক আছে, কিন্তু কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় কি হয়, যে শাসক গোষ্ঠীর কাছে সমস্ত ক্ষমতা থাকে, তারা যেটা বলে সেটাই হয়, এর জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। এটা একটা সপক্ষে যুক্তি বা এটার একটা গুণাবলী বলা যায়। নেক্সট দেখো যে জরুরি অবস্থায় উপযোগী। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কিন্তু এই জরুরি অবস্থায় উপযোগী, অর্থাৎ আপৎকালীন অবস্থা। ঠিক আছে, ইংরেজিতে বললে ইমার্জেন্সি সিচুয়েশন। তাহলে যখন ইমার্জেন্সি সিচুয়েশন বা বলতে পারো জরুরিকালীন অবস্থায়, জরুরিকালীন অবস্থা আমরা কোন সময়টাকে বলবো, যখন ভারতে ধরো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলো, ধরো ভারতের সঙ্গে চীন বা ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লাগলো, তাহলে সেই যে সময়টা সেটা হচ্ছে জরুরিকালীন অবস্থা। বা ভারতের অভ্যন্তরেই এমন একটা সশস্ত্র গোষ্ঠী, ঠিক আছে, আন্দোলন শুরু করে দিল, কোনো শৃঙ্খলা থাকছে না ভারতের মধ্যে, তখন আর কি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কোনো একটা দেশ। তাহলে এই যে জরুরি অবস্থা ঘোষণা করবে, তার জন্যও কিন্তু
কি দরকার, যে দ্রুত সেটাকে সিদ্ধান্ত গ্রহণ করার পরে অ্যাপ্রুভাল দিতে হবে যে জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেটা একটা দীর্ঘ প্রসেস। কিন্তু কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায়, এই ব্যবস্থায় কি হয়, যে শাসকের কাছে সমস্ত ক্ষমতা থাকে। এখানের মধ্যে একজন শাসক তার যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে যখন খুশি একটা দ্রুত কিন্তু তারা জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তাহলে এখানে কিন্তু কোনো বাধার সৃষ্টি হয় না। ঠিক আছে, তাহলে এটা জরুরি অবস্থার পক্ষে উপযোগী। নেক্সট হচ্ছে দেখো প্রকল্পের দ্রুত বাস্তবায়ন। যেখানে প্রকল্পের দ্রুত বাস্তবায়ন হয় কোথায়, যেখানে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা দেখা যায়। যে এখানে কোনো একটা প্রজেক্ট, ধরো সরকার কোনো একটা প্রজেক্ট অর্থাৎ প্রকল্প স্থাপন করবে। ধরো এদিক দিয়ে একটা নদী গেছে আর এদিক দিয়ে একটা নদী গেছে, ঠিক আছে, ধরো কোনো একটা নদী, এটার নাম এ নদী, এর নাম বি নদী। তাহলে একটা নদীর উপর ভিত্তি করে কিন্তু অনেকে নির্ভর করে, একটা অঞ্চলের জনবসতি কিন্তু নির্ভর করে। তাহলে এই নদীর চারপাশে যেই সমস্ত লোকালয় আছে, জনবসতি আছে, তারা এই নদীর উপর ভিত্তি করে কি করে, যে বসবাস করে। এই নদীর থেকে মানুষ জল নিয়ে কৃষিক্ষেত্রে জল দেয়, জল সেচ করে। তাহলে মানুষের জীবনে কিন্তু নদীর ভূমিকা অনেকটা আছে। কিন্তু ধরো এই অঞ্চলটায় কোনো নদী নেই, ঠিক আছে, এদিকটায় কোনো নদী নেই, তাহলে কি হবে, বা এদিকটায় মাঝখানটায় কোনো নদী নেই, ঠিক আছে, তাহলে এখন সরকার একটা পরিকল্পনা করলো, ঠিক আছে, যে এইখান থেকে এই নদী থেকে এই নদী পর্যন্ত একটা ক্যানেল, ঠিক আছে, একটা খাল খনন করা হবে, যার মাধ্যমে কি হবে, যে এইখানে যে বসতিরা লোকালয়ে বসবাস করে, এখানে মানুষজন যে বসবাস করে, তাহলে এদিক দিয়ে যদি একটা ক্যানেল খনন করা হয়, তাহলে এই নদী থেকে জলটা এদিকে আসবে, আর তার ফলে এই সমস্ত আর কি মানুষজন যা আছে তারা এই নদী থেকে জলসেচ করতে পারবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেখানেই, ধরো এই যে নদী থেকে জলটা যায় এদিকে যায়, ঠিক আছে, ডাইরেকশনটা নদীর এদিকে, তাহলে যদি এই জলটা যখন এদিকে আসবে তখন এদিকে যদি চলে আসে, তাহলে এদিকের যে জনবসতি, এই যে নদীটা এই পাশটা, এখানে কিন্তু জল কম যাবে, তাই না। এদিক থেকে জলটা আসছে, জলটা এসে এসে এদিক দিয়ে যাচ্ছিল, খনন করার ফলে এখানে একটা ক্যানেল খনন করার ফলে কি হবে, যে জলটা এদিকে আসবে, এদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে কম যাচ্ছে, তাহলে এদিকের লোকেরা, এদিকে নদী শুষ্ক হয়ে যাবে, জল কম যাবে, তাহলে এই লোকেরা প্রোটেস্ট করছে, আন্দোলন করছে যে এই প্রজেক্টটা যাতে না করা হোক, ঠিক আছে। তাহলে এই জায়গার লোকেরা আন্দোলন শুরু করে দিল যে এই যাতে প্রজেক্টটা, সরকার যেই প্রজেক্টটা চালু কথা বলছে যে এটা এখানে খনন করা হবে এবং এই মানুষদেরকে সহায়তা করা হবে, তাহলে এদিকের মানুষজন কি করলো, যে প্রোটেস্ট আন্দোলন করা শুরু করলো যে না, তাহলে আমাদের এখানে জল আসবে না অতটা। কিন্তু এটা গণতান্ত্রিক দেশের মধ্যে হতে পারে যে জনগণ আন্দোলন করবে, জনগণের কথা সরকার তো মানতে হয়, ঠিক আছে, প্রোটেস্ট করলে আন্দোলন করলে সরকার কোথায় যাবে। কিন্তু কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় কি হয়, যে সরকারের কাছে সমস্ত ক্ষমতা থাকে, আর সরকার কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করে সমস্ত জনগণকে নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে, যে সরকার, তার কাছে ক্ষমতা, সরকার যা খুশি তাই করবে, ঠিক আছে। জনগণ যদি আন্দোলনও করে, একটা মুষ্টিম এখানে জনগণ, তাহলে কিন্তু সরকার এখানে ক্যানেল বসিয়ে দিবে, খাল খনন করে দেবে, জনগণ আন্দোলন করতে থাক, ঠিক আছে, তাদেরকে তাদের জনমতটাকে সংযত করে দেবে। তাহলে এটাই বলছে যে প্রকল্পের দ্রুত বাস্তবায়ন হয়। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কোনো একটা প্রকল্প সরকার ভাবলো, শাসক গোষ্ঠী ভাবলো, সেটা দ্রুত কার্যকর হয়ে যায়। কিন্তু অন্য গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রোটেস্ট করলে সরকারের সেটা শুনতে হবে, কারণ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, গণতান্ত্রিক ব্যবস্থা কাকে বলা হয়, যেখানের মধ্যে গণতন্ত্র মানে কি, যে জনগণের দ্বারা, জনগণের জন্য যে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, তাই তো। কিন্তু কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্যে সমস্ত ক্ষমতা শাসক গোষ্ঠীর কাছে থাকে, আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে সমস্ত ক্ষমতা জনগণের কাছে থাকে। তাহলে এটাই পার্থক্য, এখানে কোনো প্রকল্প দ্রুত বাস্তবায়ন হয়, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, এটা একটা গুণাবলী বলতে পারো বা সপক্ষে যুক্তি। নেক্সট হচ্ছে রাজনৈতিক শৃঙ্খলা বজায় থাকে। তাহলে এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা যায় না, ঠিক আছে, এর মধ্যে রাজনৈতিক শৃঙ্খলা বজায় থাকে, যে বিরোধী দল এখানে কমজোরি থাকে, কোনো শক্তিশালী বিরোধী দল দেখাই যায় না, থাকলেও সেটাকে একই সংযত করা হয়, তাদের মতকে, জনমতকে সংযত করা হয়, রাজনৈতিকগত অধিকারও থাকে না, সবার সীমিত অধিকার থাকে, তাহলে এখানে রাজনৈতিক আর কি শৃঙ্খলা বজায় থাকে একটা, বোঝা গেল। কিন্তু গণতান্ত্রিক দেশের মধ্যে কি হবে, যে রাজনৈতিক পার্টি, এক পার্টি অন্য পার্টির সঙ্গে একদম বিশৃঙ্খলা লেগে যায়, ঠিক আছে।
তাহলে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কিন্তু রাজনৈতিক শৃঙ্খলা বজায় থাকে। তাহলে এটা হয়ে গেল গুণাবলী বা সপক্ষে যুক্তি। তাহলে এবার দেখব দোষসমূহ বা বিপক্ষে যুক্তি। এখন দেখো যে এই কর্তৃত্ববাদের দোষসমূহ বা বিপক্ষে যুক্তি, ঠিক আছে, যেটাই আসো তোমরা এটা লিখবে। দেখো আগের ভিডিওতে যখন আমি আলোচনা করেছিলাম যে কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, সেটা যদি তোমরা মন দিয়ে দেখে থাকো তাহলে তোমরা এটা বুঝে যাবে, অনেকটা সিমিলার। দেখো প্রথম হচ্ছে নাগরিক অধিকার লঙ্ঘন হয়। এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি হয়, যে এই শাসন ব্যবস্থায় নাগরিকের যে অধিকার সেটা লঙ্ঘন করা হয়। কারণ এই ব্যবস্থার মধ্যে শাসক গোষ্ঠীর কাছে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তার জন্য কি হয় আর এবং যে ব্যক্তিদের যে রাজনৈতিক অধিকার সেটা কিন্তু সীমিত থাকে। তারপরে যে এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কি হয়, যে গণমাধ্যম যে আছে, নিউজ চ্যানেল যে আছে, যেমন গণতান্ত্রিক দেশের মধ্যে অনেক নিউজ চ্যানেল আছে এবং তারা ফ্রিলি তারা কাজ করে। সরকার কোনো খারাপ কাজ করলে খারাপ নিউজও বের হয়, যে সরকারের বিরুদ্ধে কোনো নিউজ পেপার রিপোর্ট প্রেজেন্ট করা হয়। আর যদি সরকার কোনো ভালো কাজ করে সেটাও নিউজ পেপারে বের হয়, আমরা জানতে পারি। কিন্তু এই কর্তৃত্ববাদী আর কি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি হয়, যে সরকার গণমাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করে, যে সরকারের বিরুদ্ধে যাতে কোনো খবর কি রিলিজ না হয়, পাবলিশ না হয়, যে গণমাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করে। গণমাধ্যমের যে স্বাধীনতা, ঠিক আছে, জনগণের কি আছে, যে ফ্রিডম অফ স্পিচ আছে, ব্যক্তির বাক স্বাধীনতা আছে, মতামত প্রকাশের অধিকার আছে, কিন্তু এখানের মধ্যে কি হয়, যে শাসক গোষ্ঠী কি করে নিয়ন্ত্রণ করে থাকে। রাজনৈতিক অধিকার সীমিত থাকে ব্যক্তিদের, যে আমাদের ভোটাধিকার থাকে কিন্তু আমরা যখন ভোট দেব সেটা কিন্তু শাসক গোষ্ঠীর পক্ষে এসে যায়। বা কোনো একটা বিরোধী দল যদি মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে সেই বিরোধী দলকেও কিন্তু শাসক গোষ্ঠী কি করে, যে সংযত করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এটা একটা দিক, যে নাগরিকের যে অধিকার সেটা লঙ্ঘিত হয় এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বা শাসন ব্যবস্থার মধ্যে। নেক্সট হচ্ছে দুর্নীতি বৃদ্ধি। যেহেতু একটা এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটা মুষ্টিমেয় শাসক গোষ্ঠীর কাছেই সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তার জন্য কিন্তু তাদের মধ্যে একটা দুর্নীতি দেখা যায়, যে কোথায় টাকা পয়সা আসছে যাচ্ছে, কি করছে সরকার, তার জন্য তো জনগণের কাছে কোনো জবাবদিহি করতে হয় না। একটা গণতান্ত্রিক দেশের মধ্যে সরকার যা কি করছে না করছে সেটা জনগণকে জানাতে হয়, ঠিক আছে, কিন্তু কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সরকার কি করছে না করছে জনগণকে একদম জানায় না, তারা যা করছে সেটাই ঠিক। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এখানে দুর্নীতি বৃদ্ধি পায়, এটা একটা বিপক্ষে যুক্তি। নেক্সট হচ্ছে জনগণের অংশগ্রহণের সুযোগ সীমিত। এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বা শাসন ব্যবস্থার মধ্যে জনগণের অংশগ্রহণ একদম সীমিত। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে কি হয়, যে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে, তারপরে দেশকে পরিচালনা করে। আমি বলেছিলাম যে গণতন্ত্রের সংজ্ঞা যখন বলেছিলাম, যে গণতন্ত্র কি, গণতন্ত্র হচ্ছে এমন একটা রাজনৈতিক বা কি শাসন ব্যবস্থা যেখানের মধ্যে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ করে, তাদের মাধ্যমে সরকার পরিচালিত হয় বা দেশকে পরিচালনা করে, শাসন ব্যবস্থাকে পরিচালনা করে। কিন্তু এখানে কি হয়, যে এখানে একটা মুষ্টিমেয় শাসক গোষ্ঠীর কাছে সমস্ত ক্ষমতা থাকে, এখানের মধ্যে কিন্তু ব্যক্তি কি করতে পারে না, যে শাসন ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে শাসকের কার্যকাল অনির্দিষ্ট ও অনিশ্চিত। শাসক যে থাকে এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্যে, যে শাসক থাকে তার যে কার্যকাল, যেমন আমাদের দেশের মধ্যে শাসক বলতে প্রধানমন্ত্রী আছে, তার যে মন্ত্রী পরিষদ আছে যারা আমাদের দেশকে পরিচালনা করে, তাদের কার্যকাল একটা সুনির্দিষ্ট দেওয়া আছে, যে 5 বছর পর পর লোকসভা নির্বাচন হবে এবং যারা যেই পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সেই পার্টি সরকার বানাবে আর তারাই শাসক হবে। কিন্তু এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কিন্তু শাসকের কার্যকাল নির্দিষ্ট থাকে না, অনির্দিষ্ট। তারা বছরের পর বছর শাসন করতে যায়, নির্বাচন তো হয় কিন্তু নির্বাচনের ফলে অন্য পার্টি কিন্তু শাসন করার ক্ষমতা পায়ই না। ঠিক আছে, এই কর্তৃত্ববাদী শাসন কখন দেখা যায়, যখন একটা ধরো গণতান্ত্রিক দেশ আছে কিন্তু কোনো একটা বিরোধী দল কি করলো, যে বা সামরিক একটা অভ্যুত্থানের মাধ্যমে কি করলো, যে সরকারের নেগেটিভ দিকগুলিকে দেখালো, যে সরকার ভালো মতো কাজ করছে না, সরকারকে সরিয়ে তারা কি করলো, যে শাসন করা শুরু করে দিল সেই দেশটিকে, এবং তারপর থেকে কিন্তু তারাই দেশকে চালাচ্ছে। ঠিক আছে, তাদের কার্যকাল হচ্ছে অনির্দিষ্ট বা অনিশ্চিত, কখন যে অন্য কারা শাসন করবে, বা এখানের মধ্যে রাজনৈতিক অধিকার দেওয়াই হয় না ব্যক্তিদের, খুব সীমিত। তার জন্য কিন্তু এখানের মধ্যে তাদের যে কার্যকাল এই শাসন ব্যবস্থার মধ্যে অসীমিত, তারাই শাসন করতে থাকে, ক্ষমতা হস্তান্তর করতে চায় না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল বিপক্ষে যুক্তি। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কর্তৃত্ববাদ এবং আগে যে পড়েছিলাম গণতন্ত্র,
এই দুটির মধ্যে পার্থক্য নিয়ে কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।